ভারতের কূটনৈতিক সমস্যা একটাই, তারা কাউকে সমান চোখে দেখতে শেখেনি। প্রতিবেশী রাষ্ট্র মানে তারা বোঝে নির্বিচারে প্রভাব খাটানোর মাঠ। আর তাই দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীর সাথে প্রকৃত সুসম্পর্ক নেই, সেই দেশটির নাম ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থা দীর্ঘদিনের, সে জানা বিষয়। কিন্তু তার বাইরেও নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এমনকি আফগানিস্তান পর্যন্ত ভারতকে এখন আর আগের মতো বিশ্বাস করে না। বরং কেউ কেউ সরাসরি বিকল্প জোট খুঁজছে। চীন, তুরস্ক, রাশিয়ার মতো শক্তিগুলোর দিকে ঝুঁকে পড়ছে। কারণ সবাই বুঝে গেছে ভারতের বন্ধুত্ব মানে মূলত কূটনৈতিক দাসত্ব। দক্ষিণ এশিয়ায় ৮টি দেশ নিয়ে গঠিত সার্কের অস্তিত্ব এখন মৃতপ্রায়। প্রতিষ্ঠার ৪ দশকেও এই জোট আন্তঃদেশীয় বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন বা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এর প্রধান কারণ ভারতের একচেটিয়া আধিপত্য চাপিয়ে দেওয়ার প্রবণতা। সাফটা নামের মুক্ত বাণিজ্য চুক্তি থাকলেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য মাত্র ৫%, অথচ আফ্রিকান ইউনিয়নে অভ্যন্তরীণ বাণিজ্য হয় প্রায় ২০%। দক্ষিণ এশিয়ায় এই সীমাবদ্ধতার পেছনে প্রধান বাধা ভারত নিজেই। বাংলাদেশের ক্ষেত্রে উদাহরণ স্পষ্ট: পানি চুক্তি, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে প্রতিশ্রুতি না রাখা। প্রতিটি ক্ষেত্রে ভারত শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, বাস্তবে কিছুই দেয়নি। তিস্তা চুক্তির কথা ১৩ বছর ধরে বলছে, আজও এক ফোঁটা পানি দেয়নি। বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকরা সীমান্তে নিহত হচ্ছে বছরের পর বছর। আর ভারতীয় মুদ্রায় ব্যবসা করে বছরের পর বছর বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে। অথচ নিজেদের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ঠেকিয়ে রেখেছে শুল্ক, নন ট্যারিফ ব্যারিয়ার আর আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে। নেপালের সাথে সম্পর্ক আরেক ধাপ নিচে। নেপালের ভূখণ্ডে রাস্তা নির্মাণ করে ভারতের সেনাবাহিনী প্রবেশ করে ২০২০ সালে। সেটি নেপালের সার্বভৌমত্ব লঙ্ঘনের সরাসরি দৃষ্টান্ত। পাল্টা জবাবে নেপাল তাদের মানচিত্রে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চলকে যুক্ত করে ঘোষণা দেয় এটা তাদের নিজস্ব ভূখণ্ড। ভারতের রাজনৈতিক ও সামরিক কর্তারা তখন হুমকির ভাষায় কথা বলতে থাকে। এই পরিস্থিতি নেপালকে সরাসরি চীনের দিকে ঠেলে দিয়েছে। শ্রীলঙ্কা ভারতের জন্য এক সময়কার ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু ২০০৯ সালে লঙ্কান গৃহযুদ্ধের সময় ভারতের দ্বৈত নীতি, পরে জাতিসংঘে মানবাধিকার ইস্যুতে ভারতের ভোট ব্যবস্থা, সব মিলিয়ে লঙ্কান জনগণের মধ্যে ভারতের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন শ্রীলঙ্কা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর গুরুত্বপূর্ণ অংশীদার। হাম্বানটোটা বন্দরের লিজ চীনের হাতে তুলে দেওয়া হয় ৯৯ বছরের জন্য। আর ভারতের পাশে দাঁড়িয়ে থাকার মতো কৌশলগত শক্তি হারায় দিল্লি। মালদ্বীপের বিষয়টিও ভারতের জন্য অস্বস্তিকর। ২০১৮ সালে প্রেসিডেন্ট ইয়ামিনের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যতটা খারাপ ছিল, বর্তমানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর আমলে তা আরও জটিল হয়ে উঠেছে। মালদ্বীপ সরাসরি বলেছে তারা ভারতের সামরিক উপস্থিতি সহ্য করবে না। ইন্ডিয়া আউট আন্দোলন এখন মালদ্বীপের রাস্তায় রাজনৈতিক স্লোগান, এবং এই অবস্থান মালদ্বীপকে চীনের আরও কাছে টেনে নিয়েছে। অর্থাৎ মালদ্বীপে ভারতের প্রভাব কেবল কমেনি, বরং ভারতকে রাজনৈতিকভাবে সরিয়ে দিতে চায় সেখানকার সরকার। ভুটান ছিল ভারতের দীর্ঘদিনের কৌশলগত মিত্র, কিন্তু ২০১৭ সালের ডোকলাম সংকটের সময় চীন ভুটান সীমান্ত নিয়ে ভারতের আচরণ এবং দাদাগিরি নীতি স্পষ্ট হয়ে যায়। ভুটান তখন ভারতের বিরুদ্ধে সরাসরি না গেলেও পরে ২০২৩ সালে চীনের সঙ্গে বর্ডার সলিউশন ফ্রেমওয়ার্ক চুক্তি করে এবং ভারতের মতামত ছাড়াই আলোচনায় অংশ নেয়। ভারতের কাছে এটা ছিল অবিশ্বাসের সংকেত। আফগানিস্তানের ক্ষেত্রে ভারতের নীতিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা পুরোপুরি ব্যর্থ বলেই মনে করেন। তালেবান সরকারের পুনরুত্থান ভারতের কৌশলগত ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ। ভারত বহু বছর ধরে আফগানিস্তানে অবকাঠামো নির্মাণ, হাসপাতাল, স্কুল ইত্যাদিতে বিনিয়োগ করেছে, কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর সেই সব বিনিয়োগ রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়ে। তালেবান সরকার ভারতকে কোনো প্রাধান্য দেয়নি, বরং পাকিস্তান ও চীনের সঙ্গে নতুন সংযোগ গড়ে তোলে। একটি দেশের যদি ৭টি প্রতিবেশী থাকে এবং প্রত্যেকটির সঙ্গে যদি কোনো না কোনো উত্তেজনা থাকে, তাহলে এটার বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা নীতিগত ব্যর্থতা। ভারতের এই চরম ব্যর্থতার কারণ হলো তারা চায় প্রতিবেশীরা সবসময় ভারতের সুবিধা অনুসারে চলবে, প্রয়োজনে নিজের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে হলেও। আর এই মনোভাব দক্ষিণ এশিয়ার কৌশলগত ব্যালেন্সকে ভেঙে দিয়েছে। চীন এখন ভারতের প্রতিটি সীমান্ত রাজ্যে প্রভাব বাড়াচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান সব জায়গায় চীনের অবকাঠামো, সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হচ্ছে। ভারত নিজেই এই সুযোগ তৈরি করে দিয়েছে, কারণ তারা বন্ধুত্বের নামে আধিপত্য চাপিয়ে দিতে চেয়েছে। এখন এই দেশেরা ভারতের কথা শুনছে না, বরং বিকল্প পথ বেছে নিচ্ছে। এবং এটা কেবল অর্থনীতিতে নয়, সামরিক ও কৌশলগত সম্পর্কেও সত্যি হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারত নিজের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়তে ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতা এখন শুধুমাত্র রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও ভারতের জন্য বিপর্যয়
বিপর্যয়কর হয়ে উঠেছে। কারণ একটি দেশের পররাষ্ট্রনীতি যদি প্রতিবেশীদের আস্থা না পায় তাহলে সেই দেশের আঞ্চলিক নেতৃত্ব ধরে রাখা অসম্ভব। আর ভারত ঠিক এই জায়গাতেই ধসে পড়েছে। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের চিত্রও এখন উদ্বেগজনক। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে ভারতের রপ্তানি বাড়লেও আমদানি কমছে, যার ফলে এই দেশগুলোর উপর ভারতের বিশাল বাণিজ্য ঘাটতি চাপিয়ে দেওয়া হচ্ছে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $18 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি মাত্র $2 বিলিয়ন, বাকি সবই ভারতের রপ্তানি। এই অসম বাণিজ্য ভার বাংলাদেশের অভ্যন্তরে অর্থনৈতিক অসন্তোষ তৈরি করেছে এবং ভারত বিরোধী মনোভাবকে আরও উস্কে দিচ্ছে। একইভাবে নেপাল ও শ্রীলঙ্কার ক্ষেত্রে ভারত বাণিজ্যিক সুযোগ নিচ্ছে, কিন্তু রাজনৈতিক সমর্থন হারিয়ে ফেলেছে। শ্রীলঙ্কায় 2022 সালের আর্থিক সংকটের সময় ভারত দ্রুত $4 বিলিয়ন জরুরি ঋণ সহায়তা দেয়, কিন্তু এতে কোনো দীর্ঘস্থায়ী প্রভাব পড়েনি। বরং শ্রীলঙ্কা চীনের সঙ্গে নতুন বিনিয়োগ ও ঋণ পুনর্সংস্কার চুক্তি করেছে। এদিকে নেপাল চীন থেকে নতুন বন্দর সুবিধা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা ভারতের ভূখণ্ড ব্যবহার ছাড়াই চীনের কুনমিং বন্দর ব্যবহার করতে পারে। ভারতের একটি পুরনো রাজনৈতিক ধারণা ছিল এক্সক্লুসিভ ইনফ্লুয়েন্স জোন, অর্থাৎ দক্ষিণ এশিয়া ভারতের প্রভাব বলয়ের আওতায় থাকবে, আর কোনো বহিরাগত শক্তি এখানে কাজ করতে পারবে না। এই ধারণা এখন পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন, রাশিয়া, তুরস্ক, এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন সরাসরি দক্ষিণ এশিয়ার কৌশলগত অবকাঠামো, প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্যিক করিডোর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ প্রকল্প, এমনকি সেনাবাহিনীর প্রশিক্ষণ চুক্তিতেও জড়িত। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দক্ষিণ এশিয়ায় ভারতের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, বাংলাদেশের পায়রা বন্দর ও কর্ণফুলী টানেল, পাকিস্তানের গওয়াদর বন্দর, নেপালের রাস্তা ও জলবিদ্যুৎ প্রকল্প, এসব চীনের অর্থায়নে পরিচালিত। ভারত নিজে BRI-তে অংশ নেয়নি, অথচ প্রতিবেশীরা সবাই একে পরিকল্পিত বিকল্প হিসেবে গ্রহণ করেছে। ভারতের বিরুদ্ধে এটা এক বড় পরিসরে কৌশলগত ভোট। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো ভারতের উপর যে আস্থা হারিয়েছে তার অন্যতম কারণ ভারত সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান। বর্তমান হিন্দুত্ববাদী শাসন ও মুসলিম বিরোধী নীতি শুধু ভারতের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সমালোচিত হয়েছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো মুসলিম বা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো এই নীতিকে দীর্ঘমেয়াদে নিজের জন্য হুমকি মনে করছে। বিশেষ করে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধনের উদ্যোগে বাংলাদেশকে বারবার হেয় করে বলা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী রাষ্ট্র। এ বক্তব্য ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে এলে তা শুধু কূটনৈতিক অশোভন নয়, বরং প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সবাই আঞ্চলিক বিকল্প খুঁজছে। বাংলাদেশ RCEP এবং এশিয়ানের দিকে ঝুঁকছে। নেপাল ও ভুটান চীনের সঙ্গে বাণিজ্য পথ বাড়াচ্ছে। শ্রীলঙ্কা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। মালদ্বীপ, তুরস্ক ও কাতারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার চুক্তি করতে চায়। এসব উদ্যোগ ভারতের একচেটিয়া প্রভাবকে খর্ব করছে। দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্ব এখন মুখে আছে, বাস্তবে নেই। কারণ নেতৃত্বের জন্য শুধু শক্তি নয়, আস্থা এবং সম্মানের প্রয়োজন হয়। প্রতিবেশীরা এখন ভারতের নেতৃত্বে সম্মান খুঁজে পায় না, তারা এখন বিকল্প নেতার সন্ধানে। বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য যখন পাল্টাচ্ছে, তখন ভারত নিজের ভূখণ্ডেই প্রভাব হারাচ্ছে। 2030 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ যদি ভারতের প্রভাব উপেক্ষা করে চীন কেন্দ্রিক বিকল্প জোটে যুক্ত হয়, তবে তা হবে ভারতের নিজ হাতে গড়া পররাষ্ট্রনীতির ব্যর্থতার ইতিহাস। এই পরিস্থিতি থেকে উত্তরণে ভারতের উচিত ছিল প্রতিবেশীদের সঙ্গে ভিত্তিক চুক্তি বাস্তবায়ন করা, কূটনৈতিক দাদাগিরি বাদ দিয়ে আস্থাভিত্তিক সম্পর্ক গড়া, অবকাঠামো ও বাণিজ্য পারস্পরিক বিনিয়োগে মনোযোগ দেওয়া, দক্ষিণ এশিয়াকে বৈশ্বিক বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা। কিন্তু ভারত বরং উল্টো পথে হেঁটেছে। মিডিয়ার সামনে প্রভাব বিস্তার, সামরিক দাপট, চুক্তি বাস্তবায়নে গড়িমসি, প্রতিবেশীদের সঙ্গে অসম আচরণ, সব মিলিয়ে তারা নিজেরাই নিজেদের অঞ্চল থেকে বের করে দিয়েছে। ভারত একমাত্র দেশ যার কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব নেই।